আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। যেহেতু আমাদের এই করোনাকালীন মহামারীর সময়ে আমরা বাসায় আছি, তাহলে বলা যায় তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করছো এবং আমাদের এই ধারাবাহিক অনলাইন ক্লাসগুলোতে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখছো। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস বাংলা, অর্থাৎ আমরা বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সর্বনাম। তাহলে আসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের পাঠ থেকে আমাদের শিক্ষার্থীরা যা জানতে পারবে, অর্থাৎ আজকে পাঠের শিকনফুল হচ্ছে সর্বনাম কাকে বলে, সর্বনামের বিভিন্ন উদাহরণগুলো সম্পর্কে জানতে পারবে। এছাড়া সর্বনামের বিভিন্ন প্রকারভেদ, যেমন ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম, সকল সর্বনাম এবং অন্য বাচক সর্বনামগুলো সম্পর্কে জানতে পারবে এবং এই সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা উদাহরণগুলো ভালোভাবে বলতে পারবে এবং পরীক্ষায় সঠিক উত্তরটিও দিতে পারবে। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আমাদের পাঠ আজকে পরিচ্ছেদ 19-এর সর্বনাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বিশিষ্ট কাকে বলে এই সম্পর্কে জেনেছি। আজকে আমরা সর্বনাম সম্পর্কে জানব। সর্বনাম কাকে বলে এটা তো আমরা আগে থেকেই জানি। সর্বনাম কাকে বলে, অর্থাৎ বিশিষ্ট পদের পরিবর্তে যে শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়, অর্থাৎ যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক। এই যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে দেখা যাবে যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে যারা, তারা এগুলো কোনো ব্যক্তির পরিবর্তে বসেছে, তাই না? কারো না কারো নামের পরিবর্তে এই শব্দগুলো বসেছে। তারপর আরেকটা উদাহরণ আমরা বোর্ডেই দেখি যে অনিন্দিতা খুব ভালো গান গায়, সে সকল গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাক্যে আমরা বলছি অনিন্দিতা খুব ভালো গান গায়, আবার পরের লাইনে বলছি কি সে সকল গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তাহলে অনিন্দিতার পরিবর্তে আমি এখানে কি ব্যবহার করেছি? সে ব্যবহার করেছি। তা এই উদাহরণগুলো থেকেও তো আমরা বলতে পারি যে বিশেষ পদের পরিবর্তে যে শব্দগুলো বাক্যে বসে বিশেষের পরিবর্তে তাকে বলা হচ্ছে সর্বনাম শব্দ। আচ্ছা, তো বিশেষের পরিবর্তে বসে যে অনিন্দিতার পরিবর্তে এখানে সে বসছে। তারপর আমি একটু আগে বলেছিলাম যারা দেশে ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক। কিংবা আর অনেক উদাহরণ আছে, যেমন বলতে পারি এখানে রাবিয়া মনোযোগের সাথে পড়াশোনা করে, সে সকল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে, এভাবেও বলতে পারি। তাহলে একবার বলছে রাবিয়া, আরেকবার বলছে সে। তাহলে এই যে উদাহরণগুলো আমরা বলছি সেখানে দেখা যাচ্ছে যে প্রথম বাক্যে আমি কারো নাম বলছি, দ্বিতীয় বাক্যে সে নামটা না বলে আমি ওখানে সে বলছি, যারা বলছি, তিনি বলছি। এগুলোই হচ্ছে কি সর্বনাম শব্দ। তো সর্বনাম শব্দের সাথে তাহলে কি কি বসে? বিভক্তি বসে, তারপরে নির্দেশক বসে, বচন বসে। হ্যাঁ, এগুলো যুক্ত হয়ে বাক্যে একটা সম্পূর্ণ বাক্য গঠন করে। তাহলে বিভক্তিতে আমরা বুঝি যে শব্দের সাথে শব্দ বিভক্তি বা কারো বিভক্তি আছে, যে বিভক্তিগুলো বসে বর্ণ বা কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা। তারপর আছে নির্দেশক টা, টি, খানা, খানি। বলছে যে ছেলেটি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে যেহেতু সে ভালো ছাত্র। তাহলে এখানে যে আমরা নির্দেশক বলছি। আবার বচন ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক বচন, বহু বচন, যারা, তারা, সে, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি এগুলোই হচ্ছে বচন। তাহলে এখান থেকে আমরা বুঝে গেছি যে সর্বনামের সাথে বিভক্তি বসে, নির্দেশক বসে এবং
বচন যুক্ত হয়ে বাক্য সম্পূর্ণ করে, তাই না? এখন আমরা আসবো সর্বনামের শ্রেণী বিভাগে। তাহলে সর্বনামের শ্রেণী বিভাগ, সর্বনামকে 9 ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে এখানে আছে কি ব্যক্তিবাচক সর্বনাম, তারপর আছে আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, তারপর আছে কি প্রশ্নবাচক সর্বনাম, আর আছে সাপেক্ষ সর্বনাম, আর পারস্পরিক সর্বনাম, সকল সর্বনাম, আর এটা আছে কি অন্যবাচক সর্বনাম। এখন ব্যক্তিবাচক সর্বনাম বলতে আমরা বুঝি যে ব্যক্তি, অর্থাৎ কারো নামের পরিবর্তে ব্যক্তিবাচক সর্বনাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, যে আমরা পুরুষগুলো বলি, সেখানে কিন্তু ব্যক্তিবাচক সর্বনামটা আসে। আত্মবাচক মানে কি আমার নিজের কথাটাই বলা হচ্ছে, এখানে আত্মবাচক সর্বনাম। তারপর নির্দেশক, কাউকে সামনে দেখিয়ে দিয়ে আমরা বলছি এই মেয়েটি, এই ছেলেটি কাজটা করেছে, এরা এই কাজটা করেছে, তাহলে এগুলো হচ্ছে নির্দেশক। অনির্দিষ্ট হচ্ছে অর্থাৎ কারো নাম জানি না, আমরা বলেছি কেউ এই কাজটা করেছে, কারা কারা করেছো উঠে দাঁড়াও, আমরা এরকম ক্লাসে অনেক রকম এভাবে কথা বলি। এই যে কারো নাম না জানা বা অন্যদেরকে উদ্দেশ্য করে যেটা বলে সেটা হচ্ছে অনির্দিষ্ট। তারপর প্রশ্নবাচক, কে কাজটা করেছো, তাহলে কে বলতে এখানে কিন্তু কোনো না কোনো ব্যক্তি আসে, তাই না? হয়তো আমরা নাম জানি না, আমরা প্রশ্ন দিয়ে তাকে জিজ্ঞেস করছি। তারপর আসছে সাপেক্ষ। সাপেক্ষের মধ্যে হচ্ছে পরস্পর নির্ভরশীল, যেমন যারা দেশের ডাকে, যারা তারা যেটা বলেছে। তারপর যে ভালোভাবে পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, যে সে যারা তারা, এভাবেই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তারপর পারস্পরিক সর্বনাম বলতে কি বোঝাচ্ছে? পারস্পরিক হচ্ছে দুই পক্ষের সহযোগিতা, যেমন পরস্পরত্বে, তারপর এই ধরনের শব্দগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। তারপর সকল হচ্ছে কি সব ছেলেরা এদিকে, সব মেয়েরা এদিকে আসো, সবাই অ্যাসেম্বলিতে উপস্থিত ছিল, বা বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানে সকল মেয়েরা বিদ্যালয়ে উপস্থিত ছিল, এই ধরনের যদি আমরা কখনো কোনো কথা বলি সেটা হচ্ছে সকল সর্বনাম। তারপর অন্যবাচক, অন্য কাউকে যখন বলা হয় সেটা হয়ে যায় কি অন্যবাচক সর্বনাম, তাই না? তাহলে এখানে আসো আমরা চার্টের মাধ্যমে এর পুরোটা একটু দেখে নিই, যে আমাদের যে সংজ্ঞাগুলো আছে, যে ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট, প্রশ্নবাচক, এগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নিই। এখানে আমার প্রিয় শিক্ষার্থীরা, এই চার্টের মধ্যে আমরা একটু দেখি যে সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বনামকে 9টি শ্রেণীতে ভাগ করা যায়। তারপর প্রথমে আমরা কি পেয়েছিলাম? ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তিবাচক মানে হচ্ছে কি ব্যক্তির পরিবর্তে, অর্থাৎ কারো নামের পরিবর্তে যখন কোনো শব্দ বসে তাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। যে সর্বনাম পদটা বসে তাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনামকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন আছে কি বক্তা পক্ষের সর্বনাম, তারপর আছে কি শ্রোতা পক্ষের সর্বনাম, আর একটা হচ্ছে অন্য পক্ষের সর্বনাম। তাহলে বক্তা পক্ষের সর্বনাম মানে কি? বক্তা মানে আমি যে কথা বলছি, এখানে আমি হচ্ছে বক্তা, হ্যাঁ। তাহলে আমি, আমরা বললে কি বুঝাবে? এটা হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম। যেমন আমি, আমরা, আমাদের, এই ধরনের কথা যখন আমরা বলবো এটা হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম। তারপর আছে শ্রোতা পক্ষ। তাহলে শ্রোতা মানে কি? যারা শুনছে। আমি তো হচ্ছে বক্তা, আর শ্রোতা হচ্ছে তোমরা। তাহলে তুমি, তোমরা বলতে পারি। তারপরে যদি খুব ঘনিষ্ঠ বন্ধু হয় তখন আমরা কি বলি? তুই, তোরা করে বলি। আবার কাউকে আমরা সম্মানিত, কাউকে মানি লোককে আমরা আপনি বলি, আপনারা বলি। এছাড়া তোমাকে, তোকে, আপনাকে, এই ধরনের শব্দগুলো যে আমরা ব্যবহার করি সেগুলাই হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম। তারপর আসছে অন্য পক্ষের সর্বনাম, অর্থাৎ আমার আর তোমার মাঝখানে আমি আর তুমি ছাড়া আর বাইরে যারা আছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি অন্য পক্ষ। যেমন সে বলছি, তারা বলছি, তিনি বলছি। তারপর কারো সম্ভ্রমাত্মক কেউ হলে, সম্মানিত কেউ হলে তাকে আমরা তারা বলছি, চন্দ্রবিন্দু দিয়ে বলছি তারা। তারপর এই কাজটা করেছে, এরা এই কাজটা করেছে, ওর বলছি। তারপর ওদের দিয়ে বলছি, ওদেরকে দিয়ে কাজটা হবে না, বা ওদেরকে দিয়ে কাজটা হবে। এই ধরনের কথা আমরা সব সময় বলি, তাই না? যে আমরা যখন ক্লাসে থাকি এমনিতেও বলি, বন্ধুদের সাথেও বলি। তাহলে এই যে আমরা যে শব্দগুলো এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে কি অন্য পক্ষের সর্বনাম। তাহলে এখানে আমরা বুঝে গেছি যে আমি হচ্ছে কি বলো বক্তা পক্ষ, আর তোমরা হচ্ছে শ্রোতা পক্ষ, আর আমরা তোমার পরে যারা আছে, অর্থাৎ যারা শুনছেন আমাদের কথাগুলো, তারা হবে কি অন্য পক্ষ।
এছাড়া দেখো শ্রোতাপক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে আবার মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। এটা এখানেই আমরা বলে ফেলেছিলাম সেটা, শ্রোতাপক্ষ আর অন্য পক্ষ মর্যাদা অনুযায়ী। মর্যাদা মানে হচ্ছে কি, যে কাকে আমরা কোন জিনিসে রাখি, অর্থাৎ যখন কেউ আপন কেউ হয়, অর্থাৎ যখন আমরা কাউকে বলছি তখন আমরা বলছি কি তুমি দিয়ে, তুমি তোমরা দিয়ে বলছি। আবার খুব কাছের হলে তাকে আমরা বলছি কি ঘনিষ্ঠ কাকে হলে তুই দিয়ে বলছি, এই কাজটা করেছে, ও এই কাজটা করেছে, এভাবে বলছি। আবার যখন কোনো মানি লোক আসে বা আমাদের সম্মানিত কাউকে যখন নিয়ে আমরা বলবো তখন আমরা কি বলি, আপনি দিয়ে কথা বলি, তিনি দিয়ে কথা বলি, ইনি বলি, উনি বলি, উনি এ কাজটা করেছেন, এভাবে করে বলি। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বক্তাপক্ষ আর অন্য পক্ষ, শ্রোতাপক্ষ আর অন্য পক্ষের যে সর্বনাম আছে সেটার মর্যাদা অনুযায়ী আমরা 3 ভাগে এখানেই ভাগ করে নিয়েছি। তাহলে তুমি আর সে হচ্ছে কি সাধারণ সর্বনাম, আর আপনি, আপনারা, আপনি হতে পারে তিনি, উনি, ইনি, এরা হচ্ছে কি কোন পক্ষ মানে সর্বনাম। আর ঘনিষ্ঠ হচ্ছে কি তুই, এ, ও, এই যে এ করেছে, ও এই কাজটা করেছে, আমরা যে সবসময় ধরনের কথা ক্লাসে বলি, বন্ধুদের সাথে বলি, তাহলে সেগুলোই হচ্ছে কি এখানে ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে পড়ে, তাই তো। তারপর আমরা আসবো আত্মবাচক সর্বনাম। আত্মবাচক মানে কি, আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজে। তাহলে কর্তা নিজে কোনো কাজ করেছে এই ভাবটি যখন বোঝাবে, অর্থাৎ কর্তা নিজেই কোনো কাজ করেছে এই ভাবটি যখন জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন আছে কি আমি নিজে কাজটা করেছি, আমরা এরকম একটা উদাহরণ হয়তো বলতে পারি যে আমি নিজে করেছি, এই ড্রয়িংটা কে করেছো, আমি টিচার আমি নিজে করেছি। অথবা তারপর যখন বললো যে আমরা কখনো যদি বলি যে আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, স্বয়ং, তাহলে এই যে বলছি আমি নিজে করেছি বা আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম, তাহলে এই যে নিজে, স্বয়ং, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আত্মবাচক, অর্থাৎ নিজেকে প্রকাশ করার জন্য আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করি। তারপর আছে নির্দেশক সর্বনাম। নির্দেশক বলতে কি বুঝে, নির্দেশ করা বোঝায়। তাহলে কিভাবে আমরা নির্দেশ করি, যে সর্বনাম নৈকট্য, নিচে নৈকট্য মানে কাছের বা দূরত্বতে নির্দেশ করে তাকে বলা হচ্ছে নির্দেশক সর্বনাম। নৈকট্য মানে হচ্ছে কি যারা আমাদের কাছে বসছে, আর ধরো যারা দূরে আছে তাদেরকে বলছে দূরত্ববাচক। তাহলে নিকট মধ্যে আমরা কি কি বলি, এই কাজটা একটু করে দাও, এই বা এরা বা ইনি, এই ধরনের শব্দগুলো হচ্ছে নৈকট্যবাচক, মানে নিকটে যারা আছে। আর দূরের যারা আছে তাদেরকে আমরা কি বলি, দূর নির্দেশক শব্দ কোনগুলো, যেমন ও দিয়ে বলি, কাউকে দেখিয়ে বলি ও, তারপর ওই মানে ওরা, বা উনি এই কাজটা করেছেন, বা ওনাকে ডাকো, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে দুর্নির্দেশক শব্দ। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি নির্দেশক সর্বনাম হচ্ছে, নির্দেশক সর্বনামকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে নৈকট্য, নৈকট্য মানে কাছে, আর দূরের হচ্ছে কোনগুলো, ও, ওরা, উনা, উনি, এই ধরনের শব্দ যে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে দুর্নির্দেশক শব্দ। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ব্যক্তিবাচক সর্বনাম সম্পর্কে জেনেছি, আত্মবাচক সর্বনাম সম্পর্কে জেনেছি এবং নির্দেশক সর্বনাম সম্পর্কে জেনেছি। এখন আমরা আরেকটা 4 নম্বর সর্বনাম যে প্রকারভেদ আছে তার মধ্যে 4 নম্বর ধারাবাহিকতায় যেটা আসছে সেটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে আমি বলতে পারছি না, অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে অনির্দিষ্ট। কারো আমি নাম জানি না বা এই কাজটা কে করেছে সেটা আমি জানি না, তখন আমরা যেই সর্বনামটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ নাম অনির্দিষ্ট, পরিচয়হীন, যখন কাউকে বলার ক্ষেত্রে আমরা যেই শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। যেমন বলতে পারি কেউ সেখানে উপস্থিত ছিল, এই ঘটনা যখন ঘটছে কেউ সেখানে উপস্থিত ছিল, তাহলে কেউ শব্দটা বলছি। আবার কোথাও, কোথাও কেউ নেই, কোথাও, তাহলে কোথাও বলতেও কিন্তু এখানে অনির্দিষ্ট, মানে তারপর আছে কিছু, কিছু মেয়েদেরকে এদিকে ডাকো, কিছু মেয়ে এখানে আসো, তাহলে কিছু, কিছু মানে কি আমি এখানে কোনো কারোর নাম ধরে বলছি না, এখানে
কিছু মেয়ে অর্থাৎ কিছু কয়েকজনকে আমি ডেকেছি। তারপর হতে পারে একজন, একজন আসো, যে কোনো একজন আসো। এই শব্দটা আমরা কিন্তু প্রায় সময় ক্লাসে বলি, তাই না? একজন আসো, যে কোনো একজন আসো, তাহলে একজন, তাহলে আমি কারোর কিন্তু নাম বলছি না। তাহলে এখানে আমি কি কি শব্দ ব্যবহার করছি? অনির্দিষ্ট সর্বনামে আমি কেউ শব্দ ব্যবহার করছি, তারপর কোথাও শব্দ ব্যবহার করছি, কিছু শব্দ ব্যবহার করছি, তারপর একজন শব্দ ব্যবহার করছি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কোন জাতীয় শব্দ? এগুলো হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। এরপর আসবো প্রশ্নবাচক সর্বনাম। তাহলে প্রশ্নবাচক মানে তো আমরা জানি, প্রশ্ন দিয়ে প্রশ্ন মতো করে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যে সর্বনাম শব্দ ব্যবহার করি, তাকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন প্রশ্ন তৈরিতে প্রশ্নবাচক সর্বনামটাই প্রয়োগ করা হয় প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। প্রশ্নবাচক অর্থাৎ ক্লাসে কে কাজটা করেছো, কেউ একজন সেখানে ছিল, এই ধরনের করে যখন আমরা কথা বলি তখন সেটা হয়ে যায় কি? প্রশ্নবাচক সর্বনাম। যেমন কে বলছি, তারপর বলছি কি কারা কারা সেখানে উপস্থিত ছিলে, কারা, তারপর বলছি কাকে, সে কাকে কথা বলেছে, কাকে, তারপর বলা হয় কার, কার কার এটা লাগবে, কার কার সিলেবাস লাগবে, বা এই ধরনের করে যে আমরা কথা বলছি, বা কি কোন জিনিসটা বা কি কি শব্দ দিয়েও আমরা কিন্তু এই প্রশ্নবাচক সর্বনামগুলো করে থাকি। যেমন তাহলে আমরা কি কি শব্দ ব্যবহার করি প্রশ্নবাচক সর্বনামের মধ্যে? কে দিয়ে বলি কে কাজটা করেছো, বা কি প্রয়োজন, তোমাদের কি প্রয়োজন, কাকে প্রয়োজন, এটা বলতে পারি, বা কারা কারা এটা করতে চাও, তারপর বলতে পারি কার কার এটা লাগবে, কার কার এই বইটা লাগবে। তাহলে কার কার, এখানেও কিন্তু কোনো ব্যক্তির পরিবর্তন বসছে না, অর্থাৎ কোনো ব্যক্তিকে নাম ধরে বলছি না, কিন্তু কার কার লাগবে সেটা বললে কিন্তু মেয়েরা তোমরা হাত তুলো অনেক সময়। তাহলে সেটা হচ্ছে। আবার কি দিয়েও আমরা বলছি প্রশ্ন, কি তোমার কি প্রয়োজন, বা কি জন্য এখানে এসেছো, এভাবে ওখানে কিন্তু আমরা প্রশ্ন করি। তাহলে এটা হচ্ছে কি? প্রশ্নবাচক সর্বনাম। এরপরে আসবো সাপেক্ষ। সাপেক্ষ মানে হচ্ছে কি? সাপেক্ষ শব্দটার অর্থ হচ্ছে কি? একটার পরিবর্তে, অর্থাৎ পারস্পরিক অর্থে সাপেক্ষ। তাহলে পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে, অর্থাৎ একসাথে থাকবে দুটো শব্দ, একটাকে ছাড়া একটা চলবে না, সেটা হচ্ছে সাপেক্ষ, একটার সাথে একটা লিঙ্ক হবে। যেমন আছে যারা দেশ, আমি একটু আগে উদাহরণ যেটা বলেছি, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারা তো সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে এখানে কি বলছে? যারা, আবার তার সাথে আবার বলছে কি? তারা। তারপর বলতে পারি যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা, সে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও সে নিচে নেমে আসো। তাহলে যে সে। তারপর বলতে পারি যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তাহলে এখানে কি শব্দ ব্যবহার করছি আমি? যেমন তেমন। তাহলে যেমন থাকলে তেমন থাকবে, যে থাকলে সে থাকবে, যারার সাথে কি থাকবে? তারা থাকবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি? সাপেক্ষ, অর্থাৎ পরস্পর নির্ভরশীল, একটার উপরে একটা নির্ভরশীল, সেটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তারপর আছে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক, তাহলে পারস্পরিক কি? দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতেই পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। দুই পক্ষ অর্থাৎ দুজনকে লাগবে এবং দুই পক্ষের সহযোগিতা এবং নির্ভরতা বোঝাতেই সেটা এই পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, পরস্পর মিলেমিশে এই কাজটা করে ফেলো, বা এই কাজটা করেছে পারস্পরিক মিলেমিশে। তারপর বলতে পারি নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা। তাহলে এটাও কিন্তু কি হচ্ছে? পারস্পরিক সর্বনাম। নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা করে ফেলো, ক্লাস পার্টি ডেকোরেশনটা নিজেরা নিজেরাই করে ফেলো। তাহলে নিজেরা নিজেরা, তাহলে নিজেরা বলতে এখানে কি বোঝাচ্ছে? কোনো মানুষের নাম আমি বলছি না, কারো নাম আমি বলছি না, অর্থাৎ তোমরা নিজেরাই কাজটা করে ফেলো। তাহলে নিজেরা নিজেরা, এটা হচ্ছে পারস্পরিক। তারপর আমরা পরস্পর বলতে, তাহলে পরস্পর বলতেও যেমন একজনকে দিয়ে হয় না, নিজেরা নিজেরা বললেও কিন্তু এখানে একজনকে দিয়ে হবে না, মানে ক্লাসের মেয়েরা সবাইকে বোঝাতে পারে বা কিছু সংখ্যক মেয়েদেরকে বোঝাতে পারে, সেটাই হচ্ছে পারস্পরিক সর্বনাম। তারপর আমরা আসবো সকল বাচক সর্বনাম, অর্থাৎ সাকল্য সর্বনাম যেটাকে বলা হয়। সকল, আমরা
বলি যে সবাই এখানে আসো, সবাই অ্যাসেম্বলিতে যোগদান করো, এই ধরনের যে শব্দগুলো সবসময় বলি সেগুলোই হচ্ছে সকল সর্বনাম। যেমন ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকল বাচক সর্বনাম হয়। কি বোঝাতে? কোনো ব্যক্তির নাম বোঝাতে হয়, কোনো বস্তু বা ভাবের নাম বোঝাতে আমরা সকল বাচক সর্বনামগুলো ব্যবহার করি। যেমন সবাই সবাই উপস্থিত থাকবে বা সকলে আসবে। তারপর বলতে পারি সকলকে কথাটা জানিয়ে দাও, এই ধরনের কথাও আমরা বলি সকলকে। তারপর বলতে পারি সবার এই জিনিসটা লাগবে, সবার বলতে পারি। তারপর সমস্ত বলতে পারি। তারপর সব বলতে পারি, সব মেয়েরা সেখানে উপস্থিত ছিল, সবাই আসো, বা সমস্ত কিছু তোমাদের এই করতে হবে। এভাবে যে আমরা সবসময় কথাগুলো যে বলি সেগুলোই হচ্ছে কি সকলবাচক সর্বনাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে সকলবাচক সর্বনাম মানে কি ব্যক্তি, বস্তু বা ভাবের প্রকাশের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো সবসময় তার বহুবচন অর্থে আমরা বলে থাকি সেটাই হচ্ছে সকলবাচক সর্বনাম। যেমন আমরা বিশেষ্যতায় পড়েছিলাম যে জনতা, তারপর পড়েছিলাম কি সভা, মিছিল বলেছিলাম মিছিল। তাহলে এখানেও কিন্তু একজনকে দিয়ে সেটা হয় না, তাহলে এখানে কিন্তু অনেকজনকেই দরকার হয়, তাই না? কিন্তু সকল সর্বনামের ক্ষেত্রেও আমরা যখন একের অধিক জনকে বা ক্লাসের সবাইকে যখন বলবো সকল, সব, সবাই, এই ধরনের শব্দগুলো যখন আমরা ব্যবহার করব তখন এটাই হবে কি সকল বাচক সর্বনাম। এছাড়া আছে অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম মানে কি নির্ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে। আমি ছাড়া অন্য কাউকে অনির্দিষ্ট, অনির্দিষ্ট মানে কি যাকে আমি নির্দিষ্ট করে জানি না, যে কে কাজটা করেছে সেটাও জানি না, কি কাজ সেটাও জানি না, তাহলে অনির্দিষ্ট যদি কোনো ব্যক্তিকে বোঝাতে অন্যবাচক সর্বনামটা ব্যবহৃত হয়। যেমন অন্য, অন্য এই কাজটা তোমাকে দিয়ে হবে না, অন্য কাউকে দাও। তারপর অপর শব্দটা ব্যবহার করি, অন্য শব্দ ব্যবহার করছি। তারপর বলছি কি পরের জন আসো, ওর পরে পরের জন আসো, পর, এই ধরনের শব্দ ব্যবহার করছি। বা অমুককে ডেকে নিয়ে আসো, কারো নাম হয়তো বলি না, অমুক একটা শব্দ হয়তো বলছি। এই ধরনের আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেগুলোই হচ্ছে অন্যবাচক সর্বনাম। তাহলে অন্যবাচক সর্বনামকে নিজ ছাড়া, নিজ ভিন্ন কোনো অনির্দিষ্ট যখন কাউকে বুঝাবো তখন আমরা এই অন্যবাচক সর্বনামগুলো ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি অন্য কেউ করেছে, বা অপরজন বলতে পারি, বা আর কি বলতে পারি এর পরের জন, পর বলতে পারি, অথবা অমুক, এরকম একটা কথা হয়তো বলা হয়। তাহলে এই ধরনের শব্দগুলো হচ্ছে কি অন্যবাচক সর্বনাম। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানেই সাধারণত সর্বনামের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি, এবং আশা করছি তোমরা এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, মূল্যায়নে যাওয়ার আগে আরেকটু করে দেখে নিব যে আমাদের সর্বনাম কাকে বলে। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বা শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে সর্বনাম। আর সর্বনামের মধ্যে কি কি থাকবে, কি কি যুক্ত হবে? বিভক্তি যুক্ত হবে, বচন যুক্ত হবে, নির্দেশক যুক্ত হবে, তাই না? আর সর্বনামের কে কয় ভাগে ভাগ করা যায়? 9 ভাগে ভাগ করা যায়। যেমন আত্মবাচক সর্বনাম, তারপর ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম আছে, প্রশ্নবাচক সর্বনাম আছে, সাপেক্ষ সর্বনাম আছে, তারপর পরস্পর সর্বনাম আছে, এরপরে সকল বাচক বা সর্বনাম, আরেকটা আছে অন্যবাচক সর্বনাম। তাহলে এখান থেকে আমরা আজকের পার্ট থেকে মোটামুটি আমরা জেনে নিয়েছি যে কোন সর্বনামকে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করি, এবং আশা করছি তোমরা ক্লাসে বুঝতে পেরেছ যে সর্বনামের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে, এবং উদাহরণের মাধ্যমে নিশ্চয়ই তোমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন একটু মূল্যায়নে চলে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে চলে এসেছি। এখন আমরা দেখব যে তোমরা প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারো কিনা। নিশ্চয়ই পারবে। তারপর আসো আমরা শুরু করি। যেমন আছে কি আত্মবাচক সর্বনাম কাকে বলে? আত্মবাচক, তাহলে আত্মবাচক মানে কি বলেছিলাম দেখে বলো তো? অর্থাৎ নিজের কোনো কিছু জোর দিয়ে বোঝানোর জন্য
বক্তা যে শব্দগুলো ব্যবহার করে তাকে বলা হচ্ছে আত্মবাচক সর্বনাম। যেমন উদাহরণ আমরা কি বলি, যে স্বয়ং আমি এই কাজটা করেছি, বা আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, বা খোদ একটা শব্দ হতে পারে। এগুলোই হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। তারপর আছে কি অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট মানে হচ্ছে কি, যেটা নির্দিষ্ট নয়, তাই না? তাহলে অনির্দিষ্ট সর্বনাম কাকে বলে? অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা যে সর্বনাম ব্যবহার করি, বা কেউ, কিছু, কাউকে, এ ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। এরপর আছে সাপেক্ষ সর্বনামে দুটো উদাহরণ দাও। সাপেক্ষ, সাপেক্ষ মানে কি বলেছিলাম? সাপেক্ষ মানে একটার উপর একটা যারা নির্ভরশীল সেটাকে বলা হচ্ছে সাপেক্ষ, তাই না? যেমন যারা, তারা, যে, সে, এই ধরনের শব্দগুলোই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যারা দেশের ডাকে সাড়া দিয়ে তারা এই তো সত্যিকারের দেশপ্রেমিক, বা যেমন তেমন হতে পারে, যেমন কর্ম তেমন ফল। তারপর আমরা যারা, তারা, যে, সে এই ধরনের শব্দগুলো ব্যবহার করব, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ। তারপর আছে সবাই, সকল, সব। কোন সর্বনামের উদাহরণ? তাহলে সকল, সবাই, সব আমরা কোথায় ব্যবহার করি? আমরা কোথায় ব্যবহার করি বলো? সকলবাচক সর্বনামের ক্ষেত্রে আমরা সবাই বলি, সব মেয়েরা এখানে আসো, সবাই উপস্থিত থাকবে, এই ধরনের শব্দগুলোই ব্যবহার করি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল্যায়ন শেষ করেছি। আশা করছি তোমরা আমাদের ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। বাড়ির কাজ হিসেবে থাকবে, বাড়ির কাজে তোমাদের এই চ্যাপ্টারের উপরে 25টা জ্ঞানমূলক প্রশ্ন তো তোমরা তৈরি করবে, এবং সেটা অবশ্যই খাতায় তোমরা নোট করে রাখবে, ঠিক আছে? আর আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সামনের ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ।